Hello students, welcome to Edwins, your only trusted online education platform. আজ আমরা তোমাদের জন্য নিয়ে এসেছি একটা বিশেষ ভিডিও। দেখা যাক কি ভিডিও নিয়ে এসেছি। এক্সাম হল মিস্টেকস, অর্থাৎ পরীক্ষা দিতে আমরা যখন যাচ্ছি, বিশেষ করে যারা মাধ্যমিক পরীক্ষা দিতে যাচ্ছি, ন্যাচারালি মাথায় হাজারটা টেনশন রয়েছে। এই ভুলগুলো এক্সাম হলে বসে করলে আমাদের প্রায় 5 থেকে 10 নম্বর পর্যন্ত কমে যেতে পারে। কি ধরনের ভুল, কি ধরনের মিস্টেক এবং কেমন ভাবে এই মিস্টেকগুলোকে আমরা ঠিক করতে পারি, সেটা যদি জানতে হয় এই ভিডিওটা স্কিপ না করে একদম শেষ পর্যন্ত দেখো। হ্যালো স্টুডেন্টস, আমি পাঞ্চালী সরকার এডউইন্স প্ল্যাটফর্মের পক্ষ থেকে বহুদিন ধরে বহু স্টুডেন্টদের এক্সাম গাইডেন্স দিয়ে আসছি। আজ আমি তোমাদের কিছু কমন মিস্টেক, যেটা তোমরা এক্সাম হলে বসে করে থাকো, যেগুলো ইজ নট রিলেটেড টু ইয়োর একাডেমিক্স, হয়তো পড়াশোনা রিলেটেড কোনো ভুল নয়, কিন্তু হলের মধ্যে কিছু টেকনিক্যাল মিস্টেক করার জন্য তোমাদের অনেকটা নম্বর অনেক সময় কমে যেতে পারে। আজ আমরা সেই সমস্ত কিছু ভুল নিয়ে আলোচনা করব। দেখা যাক সেগুলো কি। ফার্স্ট ভুল, কোয়েশ্চেন পেপার ঠিকভাবে না পড়া। এটা আমি তোমাদের গ্যারান্টি দিয়ে বলতে পারি, কোয়েশ্চেন পেপারটা পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা যদি কোয়েশ্চেন না পড়ে আনসার লিখতে শুরু করি, আমাদের অনেকটা নম্বর কিন্তু সেখানে ঘাটতি হয়ে যায়। কি কারণে হয় বুঝে নাও। প্রথমত, কোয়েশ্চেন পেপার পড়ার জন্য আমাদের প্রথম 15 মিনিট সময় দেওয়া হয় এই কারণেই, যাতে প্রথম থেকে শেষ পর্যন্ত কোয়েশ্চেন পেপারটা অন্তত দুবার আমরা ভালোভাবে পড়তে পারি। এইটা যদি পড়া হয়ে যায়, পুরো কোয়েশ্চেন কি কি রয়েছে সেই ফ্রেম সম্পর্কে যদি তোমাদের একটা আইডিয়া হয়ে যায়, প্রথমত তোমাদের কোয়েশ্চেন সিলেকশনে অনেকটা সুবিধা হয়, যে কোন প্রশ্নটা সিলেক্ট করছি, কোনটা করব এবং কোনটা করব না। এবং কোয়েশ্চেন পড়তে পড়তে তোমরা সিলেক্ট করতে থাকো যে কোন প্রশ্নটা তোমরা অ্যাটেম্প্ট করতে চলেছো। মনে রাখতে হবে, আমরা সেই সমস্ত প্রশ্নই অ্যাটেম্প্ট করব যেগুলোতে পার্ট কোয়েশ্চেন থাকে। যদি আমার কাছে অপশন থাকে দুটো কোয়েশ্চেনের মধ্যে একটা করতে হবে, একটা পুরো টানা একটা হয়তো 5 মার্কসের কোয়েশ্চেন দিয়েছে, আর একটা হয়তো 2+3 এরকম দুটো পার্টে দিয়েছে, অবশ্যই আমরা চেষ্টা করব ওই 2+3 এই যে পার্ট কোয়েশ্চেন রয়েছে সেই কোয়েশ্চেনগুলো অ্যাটেম্প্ট করার। তাতে কি হয়, একটা গোটা ডেসক্রিপটিভ 5 মার্কসের কোয়েশ্চেন, তাতে যা নম্বর ওঠে তার থেকে দুটো পার্টে যখন কোয়েশ্চেনটা আমি আনসার করছি, তাতে নম্বরটা অনেক বেশি ওঠে। কোয়েশ্চেন পেপার ভালোভাবে না পড়ার জন্য আমরা দেখা গেল যে প্রশ্নের উত্তর জানতে চেয়েছে আমরা ঠিকভাবে পড়িনি, আমরা কেয়ারলেসলি পড়ার জন্য প্রশ্নটাই বুঝতে পারিনি এবং তার পুরো ভুল উত্তর লিখে এসেছি। এরকম বহু পরীক্ষার খাতায় দেখতে পাওয়া যায়। কোয়েশ্চেনটা হয়তো শুরু করেছে এমন ভাবে, কিন্তু তার এন্ডিংটা হয়তো অন্যরকম ছিল। আমরা জিনিসটা বোঝার চেষ্টা করিনি, ভালো করে পড়িনি, সেই কারণে কোয়েশ্চেন বুঝতে ভুল হয়েছে এবং আনসারও লিখতে ভুল হয়েছে। এইরকম কেয়ারলেস মিস্টেক কিন্তু পরীক্ষার হলে একদমই করা যাবে না। তো ফার্স্ট জিনিস, আমাদের কোয়েশ্চেন খুব খুব ভালোভাবে পড়তে হবে। সেকেন্ড, আনসার প্রেজেন্টেশন ভুল। আনসার প্রেজেন্টেশন ভুল বলতে, কোনো একটা কোয়েশ্চেনের যখন আমি উত্তর লিখব, যদি আমরা আর্টস গ্রুপের কোনো কোয়েশ্চেনের উত্তর লিখি, আমরা পয়েন্ট মেনটেন করব, প্যারাগ্রাফ মেনটেন করব। যদি সায়েন্সের কোনো কোয়েশ্চেন লিখে থাকি, যথারীতি পয়েন্ট মেনটেন করব, প্যারাগ্রাফ মেনটেন করব এবং যে যে জায়গায় ডায়াগ্রাম দেওয়ার দরকার, যে যে জায়গায় পয়েন্টিং করার দরকার, কিওয়ার্ডস হাইলাইট করার দরকার, সেই জিনিসগুলো কিন্তু আমরা করতে থাকবো। অঙ্কের ক্ষেত্রে আমি বলতে পারি, প্রত্যেকটা অঙ্ক শেষ হওয়ার পর যে ফাইনাল আনসারটা আসবে, সেটাকে আমরা একটা বক্স করে দেব যাতে ফাইনাল আনসারটা হাইলাইটেড হয়। তো আনসার প্রেজেন্টেশন যদি সুন্দর হয়, উত্তর যদি লেখার পদ্ধতি সুন্দর হয়, তাহলে অনেক সময় এক্সামিনারের একটা গুড ইমপ্রেশন স্টুডেন্টের ওপর পড়ে এবং সেই ক্ষেত্রে নম্বর অনেকটা বেশি ক্যারি করা যায়। এরপর এমসিকিউ এবং শর্ট আনসার্স কেয়ারলেসলি লেখা, এটা ভীষণ একটা কমন মিস্টেক বা আমি প্রচুর স্টুডেন্টদের মধ্যে দেখতে পাই। প্রথম কথা, এমসিকিউটা ঠিকভাবে না পড়া। হয়তো কোনো একটা কিছুর পজিটিভ আনসার চেয়েছে, কি হয় এটা হয়তো চেয়েছে, বা আমরা হয়তো ভেবেছি কি হয় চেয়েছে, কিন্তু কোয়েশ্চেনটা হয়তো ছিল কি হয় না।
পুরো কোয়েশ্চেনটা আমরা ভালোভাবে পড়িনি, সেজন্য লাস্টের ওইটুকুনি পার্ট হয়তো আমরা মিস করে গেছি। তাই জন্য প্রশ্ন ওই প্রথম পয়েন্ট আবার রিপিট করব, কোয়েশ্চেন খুব ভালোভাবে পড়তে হবে। ইভেন ইফ ইট ইজ এমসিকিউ, কোয়েশ্চেন কিন্তু ভীষণ ভালোভাবে পড়া জরুরি। এক সেকেন্ড, যদি 1 মার্কের আনসার লিখতে হয়, আমাদের মধ্যে একটা টেন্ডেন্সি থাকে 1 নম্বরের প্রশ্ন জাস্ট উত্তরটুকু লিখে দিয়ে চলে এলাম। প্লিজ এইভাবে করলে কিন্তু হবে না। 1 নম্বরের আনসার হলেও এই আনসারগুলো, এই কোয়েশ্চেনগুলো তোমাদের জন্য ফ্রি গিফট থাকে। তো এই জায়গায় যদি আমরা একটু ভালোভাবে একটু কেয়ারফুলি করি, যে পূর্ণ বাক্যে উত্তর লিখলাম, যতটা আমরা লিখতে পারবো ততখানি লিখলাম, তাহলে কিন্তু এই নম্বরগুলো তোমাদের কাছ থেকে কেউ নিতে পারবে না, এবং অনেকটা নাম্বার কিন্তু এই এমসিকিউ এবং শর্ট কোয়েশ্চেন্স দিয়েই ক্যারি হয়ে যাবে। নেক্সট, রাফ ওয়ার্ক এবং ক্যালকুলেশন মিস্টেক, এটাও প্রচুর স্টুডেন্টদের মধ্যে এই টেন্ডেন্সিটা দেখতে পাওয়া যায়। প্রথমত, তোমরা যখন অঙ্ক খাতায়, আমরা দেখে থাকি অঙ্ক খাতাগুলো যখন মূল অঙ্কের মধ্যে রাফ ওয়ার্ক চলে আসে এবং মূল অঙ্ক থেকে রাফ ওয়ার্ককে আলাদা করা যায় না, ভীষণ এলোপাথারি করা থাকে, হ্যাফাজার্ড হয়ে থাকে। প্লিজ এই জিনিসটা করা যাবে না। প্রথমত, অঙ্ক খাতা পাওয়ার পরেই ডান দিকে রাফ ওয়ার্কের জন্য আলাদা করে মার্জিন টেনে নিতে হবে এবং সমস্ত রাফ ওয়ার্ক ওখানে স্টেপ বাই স্টেপ করতে হবে। অঙ্ক যখন ক্যালকুলেশন করছো, প্রত্যেকটা স্টেপকে মেনশন করতে হবে এবং কোন স্টেপ থেকে কোন স্টেপে ট্রানজিশন হচ্ছে, ধরা যাক কোনো কিছু লব ও হরকে কোনো কিছু দিয়ে গুণ করেছো, ভাগ করেছো, প্রত্যেকটা জিনিস যেন পাশে ব্র্যাকেটের মধ্যে লেখা থাকে। অর্থাৎ খাতার মধ্যে কোথাও যেন কোনো অ্যাম্বিগুইটি না থাকে, কোনো ধোঁয়াশা না থাকে, যেন পরিষ্কার খাতা, পরিষ্কারভাবে ক্লিয়ার কাট ভাবে সমস্ত আনসার থাকে। অনেক সময় হয় রাফে হয়তো ঠিক আনসারটা করা আছে, সেখান থেকে তোমরা যখন মূল খাতায় তুলছো, সেটা তুলতে কোনো কারণে হয়তো ভুল হয়েছে, টেনশনে এই ধরনের হয়ে থাকে, তখন কিন্তু এক্সামিনার রাফ ওয়ার্কটাও চেক করেন। এটা যদি তোমরা না জেনে থাকো, তোমাদেরকে আমি আবার বলি, রাফ ওয়ার্ক কিন্তু এক্সামিনার চেক করেন। সুতরাং রাফ ওয়ার্ক ইজ নট মেয়ারলি আ রাফ থিং, এটাও কিন্তু অঙ্কেরই একটা পার্ট, তোমাদের পরীক্ষারই একটা পার্ট। সুতরাং রাফ ওয়ার্কটা যেন পরিষ্কারভাবে থাকে এবং সেটা মূল অঙ্ক থেকে আলাদা থাকে, এই জিনিসটা মেনটেন করতে হবে। এবং কোনো স্টেপ জাম্প নয়, প্রত্যেকটা স্টেপ পর 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 সুন্দরভাবে গুছিয়ে করতে হবে, তাহলে কিন্তু নম্বর কাটার কোনো জায়গাই থাকবে না। বেশ, নেক্সট, টাইম ম্যানেজমেন্ট ভুল, যেটা আমাদের ভীষণ প্রবলেম হয়, বিশেষ করে সায়েন্স গ্রুপের পরীক্ষায়। আমি আরো এমফাসাইজ করে বলতে পারি অঙ্ক পরীক্ষায় দেখা গেল অঙ্ক করতে গিয়ে প্রথম 1-2 অঙ্কে আটকে গেলাম, ওই 2 অঙ্ক নিয়ে আমি প্রথম 1 ঘন্টা কাটিয়ে ফেললাম এবং শেষের দিকে প্রায় আমি কোয়েশ্চেন অ্যাটেম্পটই করার সময় পেলাম না। এটা করলে কিন্তু একদম চলবে না। কেমন? ওই কারণেই প্রথম থেকে কোয়েশ্চেন পেপারটা ভালো করে পড়তে বলা হয়, যাতে কোয়েশ্চেন সম্পর্কে তোমার যদি একটা ক্লিয়ার আইডিয়া থেকে যায়, তাহলে তুমি জানবে যে কোয়েশ্চেন পেপারে কতগুলো ইজি সাম আছে, কতগুলো মিডিয়াম কোয়েশ্চেন বা মিডিয়াম অঙ্ক আছে এবং কতগুলো ডিফিকাল্ট অঙ্ক আছে বা ডিফিকাল্ট কোয়েশ্চেন্স আছে। প্রথমে আমরা ডিফিকাল্ট কোয়েশ্চেনের দিকে যাবই না, একদম ইজি কোয়েশ্চেন দিয়ে স্টার্ট করব, সহজ, যেটা সবচেয়ে ভালো লিখতে পারবো। অঙ্কের ক্ষেত্রে আমি বলতে পারি যেগুলো একদম কমন আসে, উপপাদ্য, সম্পাদ্য, যেগুলো একদম মানে বইয়ের থেকে তুলেই দিয়েছে, বই থেকে একদম ডিটো লিখতে হবে, ওইগুলো দিয়ে দরকার হলে তোমরা স্টার্ট করো, যদি ওখানে প্রিপারেশন ভালো থাকে। কেমন? তাহলে কি হবে, প্রথম দিকে যত তোমাদের অঙ্ক তাড়াতাড়ি তোমরা করতে পারবে, নিজেদের মধ্যে একটা কনফিডেন্স গ্রো করতে থাকে এবং সেলফ কনফিডেন্সটা কিন্তু ভীষণভাবে এক্সাম হলে প্রয়োজন হয়, যাতে পরবর্তীকালে 1-2 অঙ্ক যদি আটকেও যায় তখনই আমাদের নার্ভ ফেল না করে। কেমন? সুতরাং টাইম ম্যানেজমেন্ট ইজ আ হিউজ ফ্যাক্টর। প্রথম দিকে ডিফিকাল্ট কোয়েশ্চেন নিয়ে সময় নষ্ট করা যাবে না। প্রথমে শুরু করতে হবে সহজ প্রশ্ন দিয়ে, যেগুলো তাড়াতাড়ি লিখে ফেলতে পারবো, ফ্ললেসলি লিখে ফেলতে পারবো, সেগুলোই করতে হবে আগে। তারপর ধীরে ধীরে আমরা ডিফিকাল্ট কোয়েশ্চেনের দিকে যাব। নেক্সট,
প্যানিক অ্যান্ড নার্ভাসনেস, হয়তো দেখা গেল প্রথম প্রশ্নটার উত্তর জানি না, দ্বিতীয় প্রশ্নটার উত্তরও জানি না, তৃতীয় প্রশ্নটার উত্তরও জানি না, তখন শুরু হয়ে যায় নিজেদের মধ্যে একটা প্যানিক, এবং আশপাশে বন্ধুরা কত লিখে ফেলছে, ও কত পেজ নিয়ে ফেলছে। আমরাও ছোট ছিলাম, আমাদেরও ছোটবেলায় এই সমস্ত টেনশনগুলো হতো, কিন্তু এই সমস্ত টেনশনগুলো কিন্তু পরীক্ষার হলে তোমাদের চরম শত্রু। একটা কথা বারবার বলে দিই, নো প্যানিক। হতে পারে হয়তো কোনো সময় টেনশন হচ্ছে, খুব শরীর অস্বস্তি হচ্ছে, শরীর খারাপ লাগছে, 10 মিনিট নিজেকে সময় দাও, ওই 10টা মিনিট নিজের উপর দাও, দেখবে সমস্ত টেনশন, সমস্ত স্ট্রেস আস্তে আস্তে কমে যাবে। এক জায়গায় স্থির হয়ে বসে অনেকটা ডিপ ব্রেথ করবে, অক্সিজেন নেবে বেশি করে, মাইন্ড রিল্যাক্স করার চেষ্টা করবে, এবং কখনোই আশেপাশে কে কি লিখছে না লিখছে সেটা নিয়ে প্যানিক করার চেষ্টা করবে না। নিজের উপর কনফিডেন্স রাখবে। মনে রাখবে তুমি সারা বছর ধরে প্রচুর খেটেছো, প্রচুর প্রিপারেশন নিয়েছো, তোমার যে প্রিপারেশন নিয়েছো তোমার উত্তর করার জন্য সাফিসিয়েন্ট, কারোরটা দেখার দরকার নেই। ওকে, নেক্সট, লাস্ট 15 to 20 মিনিটস ইগনোর করা একদম না, ইটস আ বিগ বিগ নো। পরীক্ষা হয়ে গেছে, লেখা হয়ে গেছে, খাতা পুরো বন্ধ করে রেখে দিয়েছি, এখনো 15-20 মিনিট বাকি আছে, ভীষণ ভালো লাগছে, খুব ভালো উত্তর করেছি, এই সময়টা কাজে লাগাতে হবে। লাস্ট 15-20 মিনিট নিজের সমস্ত প্রথম থেকে শেষ পর্যন্ত যা যা লিখেছো, ইনক্লুডিং রোল নাম্বার, ইনক্লুডিং সেট নাম্বার, কোয়েশ্চেন সেট নাম্বার, যা যা লিখেছো সমস্ত কিছু আবার করে চেক করতে থাকো, ক্যালকুলেশনস গুলো চেক করতে থাকো, সায়েন্সে সাপোজ লাইফ সায়েন্সে সায়েন্টিফিক নেম গুলো চেক করতে থাকো, সেগুলো আন্ডারলাইন করেছো কিনা চেক করতে থাকো, হিস্ট্রিতে সাল তারিখ গুলো আরেকবার দেখে নাও, লাস্ট মোমেন্ট যে সব ঠিকঠাক লিখেছো কিনা। কেমন, লাস্ট মোমেন্টটা এইভাবে কাজে লাগাও, পুরো খাতাটাকে আবার করে রিভাইজ করো, তাহলে কিন্তু দেখা যায় অনেক সময় লাস্ট 15-20 মিনিটে বেশ কিছু মাইনর মিস্টেকস আমরা খুঁজে পেলাম, এবং সেগুলোকে ঠিক করে অনেকটা নাম্বার কিন্তু আমাদের ক্যারি আউট হয়ে যায়। কেমন, সুতরাং এই লাস্ট 15-20 মিনিট একদম ইগনোর করা যাবে না। এক্সাম হল ডিসিপ্লিন মিস্টেকস, অনেক সময় এটা হয়, হতে পারে আমরা অনেক সময় ওভার কনফিডেন্ট হয়ে যাই, হতে পারে আমরা অনেক সময় প্রচন্ড টেনশন করতে থাকি, যার ফলে এক্সাম হলের যিনি ইনভিজিলেটর থাকেন বা এক্সাম হলের যে ডেকোরাম গুলো মেনটেন করা দরকার সেগুলো আমরা অনেক সময় করে উঠি না। এই জিনিসটা কিন্তু করা যাবে না। প্রথমত নিজেকে অনেক কাম রাখতে হবে, কোয়াইট রাখতে হবে, নিজেকে ঠান্ডা রাখতে হবে, ইনভিজিলেটর যা যা ইনস্ট্রাকশনস দিচ্ছেন, যখন যখন দিচ্ছেন সেই ইনস্ট্রাকশনস গুলোকে কিন্তু ফলো করতে হবে, এবং দেখে নিতে হবে যে প্রত্যেকটা যে লুজ পেজ নেওয়া হয়েছে সেগুলোতে সঠিকভাবে রোল নাম্বারস গুলো লেখা হয়েছে কিনা, প্রত্যেকটা লুজ পেজ ঠিকভাবে অ্যারেঞ্জ করা হয়েছে কিনা, এবং যে সময় ইনভিজিলেটর বলবেন খাতা ট্যাগ করার কথা সেই সময় খাতা ঠিক মতন ভাবে ট্যাগ করা হয়েছে কিনা সেটাও কিন্তু দেখতে হবে। এইরকম বেশ কিছু ছোটখাটো মিস্টেকের জন্য আমার নিজের চোখে দেখা যে খাতা অনেক লুজ পেজেস নিয়েছে, পেজ অ্যারেঞ্জ করতে ভুল হয়ে গেছে, তখন কিন্তু অনেকটা নাম্বার চলে গেছে, যে উত্তরগুলো সঠিক হয়েছিল সেই উত্তরগুলো হ্যাফাজার্ড হয়ে গেছে এবং খাতায় নম্বর কিন্তু পাওয়া যায়নি। সুতরাং এরকম ভাবে যদি কোনো নম্বর কাটার জায়গা যাতে না তৈরি হয় সেই জন্য তোমরা এখন থেকে নিজেদেরকে তৈরি করো, আর এডুইন্সকে সবসময় তোমাদের সঙ্গে রাখো। তোমাদের কোনো রকম কোয়ারি, কোনো রকম সমস্যার জন্য সবসময় আমরা তোমাদের সঙ্গে রয়েছি। যখন মনে হবে আমাদেরকে কন্ট্যাক্ট করতে পারো, আমাদের কন্ট্যাক্ট ডিটেলস স্ক্রিনে রয়েছে। আমাদের এই ভিডিওটা অনেক বেশি বেশি করে লাইক শেয়ার করে দাও, যাতে তোমরা শুধু না তোমাদের বন্ধুরাও এই ধরনের কোনো রকম সমস্যা থেকে খুব সহজেই সমাধানের পথ খুঁজে পায়। ফিরে আসবো অন্য ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য খুব ভালো থাকো আর অনেক ভালো করে পরীক্ষা দাও। থ্যাংক ইউ। Edwins, learn, grow, succeed.